ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 1 এর এক্সাম হয়ে গেল। আশা করি এক্সাম সবারই খুব ভালো হয়েছে। তো আমি এখানে আহ, যে টোটাল যে 50টা প্রশ্নের যে আনসারটা সেই আনসারটা নিয়ে আমি এখানে এসেছি। তো আমি এটার একটা সলিউশন, মানে তোমাদের যে কারেক্ট আনসার যেটা হওয়া উচিত সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো প্রশ্নে কোনো ডাউট থাকে, কোনো কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আর একটা কথা, এই ভিডিওটা একটু হয়তো লং হতে পারে, তোমরা ধৈর্য সহকারে ওটা দেখবে, এবং যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? চলো আমাদের তাহলে প্রথম প্রশ্নটা শুরু করা যাক। একটা উলম্ব সিলিন্ডারের একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তরল আছে, ঠিক আছে? এবার সিলিন্ডারের অনুভূমিক তলদেশে কোনো একটা বিন্দুতে চাপ নিম্নলিখিত যে বিষয়ের উপর নির্ভর করে না, ঠিক আছে? এবার দেখো এখানে যে তরল স্তম্ভের যে উচ্চতা, ঠিক আছে, তরল স্তম্ভের যে উচ্চতা আছে, তরল স্তম্ভের উচ্চতার উপরে আমার হচ্ছে নির্ভর করে তরলের ঘনত্ব, আর তরল যেখানে রাখা রয়েছে সেই ঘরের উষ্ণতার উপরও কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? কিন্তু তলদেশের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের উপর কিন্তু ডিপেন্ড করে না। তাই এটা হওয়া উচিত একের সি হওয়া উচিত। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্নটা, দুটি বাক্স এ এবং বি একই উপাদান দিয়ে তৈরি এবং তাদের ভর কিন্তু একই, ঠিক আছে? একটা ঘনক আকৃতির যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং অন্যটি আয়তঘনাকার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দেওয়া আছে এ বি সি। বাক্স দুটিকে একটি টেবিলের অমসৃণ পৃষ্ঠতলের উপর রাখা রয়েছে। আলাদাভাবে একই বল এফ উভয় বাক্সেই অনুভূমিকভাবে প্রয়োগ করা হয়েছে। তাহলে এই প্রসঙ্গে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যথাযথ? দেখো, আমার এখানে দুটো বাক্স রয়েছে, ঠিক আছে? মানে বাক্স এ আর হচ্ছে ধরো বাক্স বি। এখন বাক্স এ এবং বি এর ভর সমান হলেও কিন্তু ওদের কিন্তু আকারটা ভিন্ন, তাই না? বাক্স এ যেহেতু একটা ঘনক, মানে এই বাক্স এ হলো তোমার একটা বেসিক্যালি ঘনক। তো ঘনক যদি হয় দেখো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ঘনক যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ঘনকের ক্ষেত্রফল তোমার যে আমার যে যে তলটা যে তলে তোমার থাকবে ঘনকের ঘনক যে বস্তুটা আছে তার ক্ষেত্রফল কত হবে? তোমার এ স্কোয়ার, ঠিক আছে? আর যে আয়তঘন আছে, আয়তঘন যেটা আছে তোমার আয়তঘনের তো তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তার মানে তার ক্ষেত্রফলটা কি হবে? দেখো, আইদার এবি হতে পারে, বিসিও হতে পারে, বা সিএও হতে পারে, ঠিক আছে? ক্ষেত্রফল কিন্তু আলাদা আলাদা হতে পারে। ঘনক যেটা তার ক্ষেত্রফল এ স্কোয়ার, আর যেটা আয়তঘনকার তার কিন্তু এবি হতে পারে, বিসি হতে পারে, বা সিও হতে পারে, মানে যে তলটা তোমার রাখা আছে, যে যে আম, যে বাক্সটা যে তলে রাখা রয়েছে, ঠিক আছে? এইবার যেহেতু এ এবং বি এর ক্ষেত্রফলটা তো আলাদা, তাই তাদের উপর যে প্রযুক্ত যে ঘর্ষণ বলটা হবে, যেটা ঘর্ষণ বলটাও কিন্তু সেক্ষেত্রে কি হবে? তোমার আলাদা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে, মানে ঘনকের ক্ষেত্রে আলাদা হচ্ছে, আবার আয়ত ঘনকের ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে। ওকে, তাহলে সেই জন্য এই ঘর্ষণ বলটা আলাদা হওয়ার জন্য একই বল যদি আমি এ প্রয়োগ করি, তাহলে বাক্স এ এবং বাক্স বি, দেখো অপশন নাম্বার সিটা দেখো, অপশন নাম্বার সিটা কি বলেছে? অপশন নাম্বার সিটা বলেছে হচ্ছে বাক্স এ এবং বাক্স বি উভয়কেই কিন্তু সরতে দেখা যাবে, কিন্তু তাদের ত্বরণটা কিন্তু আলাদা হবে। ত্বরণটা তাদের কিন্তু আলাদা হবে। কেন ত্বরণটা আলাদা হবে? কারণ তাদের যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলটা যেহেতু তাদের আলাদা, সেই জন্য আমাদের ত্বরণটাও কিন্তু আলাদা হবে। তো এটার অপশন হয়ে যাবে দেখো সি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে যে একজন ছাত্র একটা ভারী বাক্সকে ঠেলে সরানোর জন্য তার উপর একটা স্থির মানের একটা অনুভূমিক বল প্রয়োগ করছে, ঠিক আছে? ফলস্বরূপ বাক্সটি V0 সমগতিতে একটা অমসৃণ অনুভূমিক মেঝে বরাবর চলতে থাকে। ছাত্রটি দ্বারা প্রযুক্ত স্থির অনুভূমিক বলের মান কত? দেখো এই প্রশ্নটা দেখো, এখানে বেসিক্যালি কি হচ্ছে, যখন একটা বাক্স অমসৃণ অনুভূমিক মেঝেতে সমগতিতে চলতে থাকে তখন কি হয়, এর উপর প্রযুক্ত অনুভূমিক বলটির যে গতির বিরুদ্ধে কি হচ্ছে, একটা কাজ করা হচ্ছে, ঠিক আছে? যেটা তোমার মোট বলের কিন্তু সমান হতে হবে। এখন এই যে প্রযুক্ত বলটা প্রতিরোধ যে তুমি বলের চেয়ে যদি বেশি হয় তাহলেই কিন্তু বাক্সটা কিন্তু ত্বরান্বিত হবে, তাহলেই ওটা ত্বরান্বিত হবে। এবং যদি এইটা যদি কমে যায় তাহলে বাক্সটা কি হবে? ধীর হয়ে যাবে, ঠিক আছে? এবার যেহেতু বাক্সটা এখানে দেখো বলা আছে সমগতিতে চলছে, V0 সমগতিতে, তো যদি সমগতিতে চলে
তাহলে প্রযুক্ত বলটি অবশ্যই কিন্তু আমার যে প্রতিরোধ বল আছে সেই প্রতিরোধ বলের সমান হতে হবে। তো এই ক্ষেত্রে দেখো এটার যে অপশন হবে, এটা অপশন হয়ে যাবে সি, মানে বাক্সের গতি প্রতিরোধকারী মোট বলের সমান হতে হবে। ওকে, 3 হবে অপশন সি। 4 নম্বরের প্রশ্ন, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে প্রতিটি বিন্দু ভর এই বিশ্বের প্রতিটি বিন্দু ভরকে আকর্ষণ করছে। এর অর্থ হলো তুমি এই পরীক্ষার হলে বসে তোমার বন্ধুকে আকর্ষণ করছো, তোমার বন্ধু একই সাথে তোমাকেও আকর্ষণ করছে, তবে তুমি বা তোমার বন্ধু কেউই এই আকর্ষণ বল অনুভব করে না। তো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটিকে তুমি এটাকে মানে সম্মত দিচ্ছ, ঠিক আছে, সর্বসম্মতভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, এই প্রশ্নটার যে আনসার হবে সেটা হওয়া উচিত অপশন নাম্বার বি হওয়া উচিত। যেহেতু পৃথিবীতে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তির মধ্যে মাধ্যাকর্ষণ বল মানুষের দ্বারা অনুভবযোগ্য ত্বরণ কিন্তু তৈরি করতে পারে না, ঠিক আছে, মানে অনুভবযোগ্য ত্বরণ তৈরি করার জন্য অত্যন্ত দুর্বল অ্যাকচুয়ালি, মানে এতটাই কম, সেই জন্য তুমি এই আকর্ষণীয় বল অনুভব করতে পারবে না। তো অপশন হবে 4-এর বি। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, ছুরি দিয়ে থার্মোকলের শীট কাটার সময় থার্মোকলের ছোট টুকরো ছুরিতে লেগে যায়, এর কারণ কি? দেখো, এটা একটা খুব ইজি প্রশ্নই দিয়েছে, এটা আমরা জানি, এটা যে ছুরিটি বৈদ্যুতিক আধান অর্জন করে যা থার্মোকলের টুকরোতে বৈদ্যুতিক আবেশ সৃষ্টি করে, ঠিক আছে। এটা হবে তোমার অপশন বি, 5-এর বি হয়ে যাবে। নেক্সট 6 নম্বরের প্রশ্ন, ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে তৈরি দুটি ব্লক এ এবং বি যথাক্রমে টিএ এবং টিবি, যেখানে দেওয়া আছে টিএ গ্রেটার দেন টিবি উষ্ণতায় আছে, মানে টিএ উষ্ণতাটা কিন্তু টিবির থেকে বেশি, তাহলে বলা হচ্ছে যে এর অর্থটা কি, ঠিক আছে। তো এর অর্থ হলো তোমার অপশন সি, এ এবং বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ এ থেকে বি তে প্রবাহিত হয়। দেখো, আমরা জানি যে আহ, দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যে দুটি ব্লক আছে, দুটি ব্লকের তাপমাত্রা টি এবং টিবি, ঠিক আছে। এবার এখানে যেহেতু বলা আছে টিএ গ্রেটার দেন টিবি, আমরা জানি যে যখনই তোমার ভিন্ন তাপমাত্রার দুটো বস্তু যখন সংস্পর্শে আসে তখন কি হয়, তাপ এ থেকে কিন্তু বি তে প্রবাহিত হবে, তাই না, মানে এ থেকে তাপটা কিন্তু বি এর দিকে যাবে, ঠিক আছে। তাহলে এ থেকে যদি বি এর দিকে যায়, কারণ আমরা জানি তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, তাই তো। তাহলে অপশন এটাই হওয়া উচিত যে এ ও বি পরস্পরের সংস্পর্শে এলে তাপ এ থেকে বি তে প্রবাহিত হবে। ওকে, 6 সি। 7 নম্বরের প্রশ্নটা, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন এর আয়তনটা হ্রাস পায়, ভালো কথা। একই বৈশিষ্ট্য যখন একটা ধাতু তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায় তখনও দেখা যায়, ঠিক আছে। তাহলে এই ধাতুটি কি? 7 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, তো এই ধাতুটি হবে তোমার ঢালাই লোহা। ওকে, মানে ঢালাই লোহার যে ধর্মটা সেটা হলো যে আহ, একটা ধাতু যখন তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায় তখন এই যে ধর্মটা দেখা যায় সেটা আমাদের ঢালাই লোহার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এখানে একই বৈশিষ্ট্যের যখন একটা ধাতু তার কঠিন অবস্থায় তরল অবস্থায় যায় তখন কি দেখা, এই ধাতুটি কি, তাহলে এই ধাতুটা হয়ে যাবে তোমার ঢালাই লোহা, অপশন ডি। নেক্সট দেখো 8 নম্বরের প্রশ্নটা, নিচের কোন বিকল্পটি সঠিক? পি অক্ষরটির একটি পিন হোল ক্যামেরায় তৈরি প্রতিকৃতিতে উপস্থাপন করে। একটা পিন হোল ক্যামেরা যদি থাকে, দেখো এখানে যদি ছবিটা দেখতে পারো, প্রথমে যখন যে বস্তুটা আছে, পি যে বস্তুটা আছে, দেখো প্রথমে যখন যখন রেটা পড়ছে তো প্রথমে এই ক্ষেত্রে কি হচ্ছে, একবার তোমার অনুভূমিক দিক থেকে একবার চেঞ্জ হচ্ছে আর একবার উলম্ব দিক থেকেও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো একটা পিনহোল ক্যামেরায় যে চিত্রটা তোমার হয় সেটা হচ্ছে একবার উলম্ব আর একবার অনুভূমিক, উভয় দিকেই কিন্তু উল্টানো হয়, ঠিক আছে। মানে প্রথমবার যখন হচ্ছে তখন দেখো এটা হচ্ছে আমার অনুভূমিক ভাবে হচ্ছে আমি উল্টে গেল। নেক্সট যখন এইখানে আসবে, ঠিক আছে, রেটা, তো তখন এইখানে কিন্তু আবার ওর উলম্ব কিন্তু চেঞ্জটা হবে, ঠিক আছে। যার জন্য যখন আমার কাছে যখন এখানে আসছে, আমার চোখে যখন এটা পড়ছে সেটা হচ্ছে ডি হিসাবে আসবে, ডি। তো অপশন হবে হচ্ছে 8-এর সি। ওকে, তো অপশন হচ্ছে 8 নম্বরের সি। 9 নম্বরের প্রশ্নটা দেখি। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, একটা লোক একটা সমতল আয়নার সামনে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছে, যার প্রতিফলক তলটি উলম্বভাবে রাখা রয়েছে। তারপর সে আয়নার দিকে 1.5 মিটার এগিয়ে যায়। তাহলে প্রথম ক্ষেত্রে তার ও তার প্রতিবিম্বের মধ্যে যে দূরত্ব ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই দূরত্ব যা হয়েছে সেই দূরত্ব দুটি অনুপাত কত? দেখো, এটা তো খুবই ইজি প্রশ্ন। যে প্রথম ক্ষেত্রে যখন 2 মিটার ছিল তখন হচ্ছে তোমার 2+2, মানে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 2+2 ইকুয়াল টু কত ছিল, 4। আর পরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার
1.5 মিটার এগিয়ে যায়, তাহলে পরের ক্ষেত্রে কি হবে দেখো, পরের ক্ষেত্রে হবে হচ্ছে 0.5 প্লাস 0.5, তাই তো, ইজ ইকুয়াল টু কত হবে, 1। তাহলে সেই ক্ষেত্রে প্রথম সে ব্যক্তিটি এবং তার প্রতিবিম্বের মধ্যে যে দূরত্ব প্রথমে ছিল 4, তারপরের ক্ষেত্রে হলো তোমার 1, তাই তো। তাহলে আমার অপশন হয়ে যাবে 9-এর এ। 10 নম্বরটা কি বলছে দেখো, যদি 4টি সাধারণ শুষ্ক কোষ যাদের প্রতিটির বিভব পার্থক্য 1.5 ভোল্ট শ্রেণী সমবায়ে যুক্ত করা রয়েছে, তাহলে এই সমবায়ের দুটি চূড়ান্ত প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে। তো দেখো, এই শুষ্ক কোষগুলো যদি বিভব পার্থক্য, ঠিক আছে, মানে বলতে পারো ভোল্টেজ, তো ভোল্টেজ যদি তোমার যদি কোষটা যদি ভোল্টেজগুলো যদি তোমার শ্রেণী সমবায়ে যোগ করা হয়, শ্রেণী সমবায় মানে ধরো এরকম একটা আছে, তোমাদের ছবিটা আমি আঁকাই। ধরো এরকম একটা কোষ আছে, সাপোজ ধরো একটা কোষ, তারপর ধরো দুটো কোষ, তিনটে কোষ, আর একটা ধরো চারটে কোষ, ঠিক আছে। এদের কি হচ্ছে, একটা ভোল্টেজ সাপ্লাইয়ের মাধ্যমে আমরা কানেক্ট করেছি ধরো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই যে 1, 2, 3, 4 এই ভোল্টেজগুলো যদি শ্রেণী সমবায়ে থাকে, তবে টোটাল শ্রেণী সমবায় যখন থাকে তখন কি হয়, যোগ হয়, ঠিক আছে। তার মানে কত হবে, 4 × আমার 1.5। ওকে, অপশন হয়ে যাবে 10-এর ডি। 11 নম্বর প্রশ্ন দেখো, বিক্রিয়ার নির্গত এবং শোষিত তাপের উৎস কি। এটা শোষিত তাপের উৎস হলো এ এবং বি উভয়ই হবে, মানে রাসায়নিক বন্ধন ভাঙবে এবং রাসায়নিক বন্ধন তৈরি, এই দুটোই কিন্তু হবে, ঠিক আছে। তো এটা অপশন হয়ে যাবে 11-র সি। 12 নম্বরেরটা দেখো, 12 নম্বর বলছে নিচের কোন বিয়োজন বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, ঠিক আছে। তো এটা দেখো, জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা হবে হচ্ছে তোমার 12 নম্বরের যে উত্তরটা হবে সেটা হয়ে যাবে তোমার 12-র এ হবে। তার কারণ হলো, তার কারণ হচ্ছে যে এই একমাত্র এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই যে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট যে যৌগটা রয়েছে, এই ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন বিক্রিয়াতে কি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে, তোমার এমজিও উৎপন্ন হচ্ছে, এবং CO2 মানে CO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। মানে এটা উত্তপ্ত হয়ে বেসিক্যালি ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো এই বিক্রিয়া কিন্তু কোনো পরমাণুর জারণ সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বাকি যেগুলো রয়েছে সব কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে বেসিক্যালি। তো সেই জন্যই কিন্তু এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু নয়। তো এটা অপশন হবে 12-র এ। নেক্সট 13 নম্বরের যে প্রশ্নটা দেখো, 13 নম্বরের প্রশ্নটা বলেছে যে নিচের কোন সামগ্রীটি অন্যদের থেকে কিছুটা আলাদা। দেখো, পিপেট, বুরেট এবং মাপুনি চোং, এগুলো কি হয়, আমাদের যে পরীক্ষাগার হয়, পরীক্ষাগারে কোনো কিছু মাপার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। কোনো কিছু যখন আমরা মাপি তখন কিন্তু এইগুলো হচ্ছে ইউজ করা হয়, মানে পিপেট, বুরেট এবং তোমার মাপুনি চোং, ঠিক আছে। কিন্তু এই যে সাধারণ পরীক্ষা নল যেটা, যাকে বলা হচ্ছে তোমার টেস্ট টিউব, ঠিক আছে, এই সাধারণ পরীক্ষা নলটা কিন্তু ডিফারেন্ট কাজে ইউজ করা হয়। সাধারণ মানে ধরো কোনো পদার্থ ধারণ করার জন্য বা মেশানোর জন্য, ঠিক আছে, দুটো মৌলকে হয়তো তুমি মেশাচ্ছ, ঠিক আছে, বা অ্যাসিড, মনে করো অ্যাসিড এবং ক্ষার। তো এই যে ডিফারেন্ট আমরা কম্পোনেন্টগুলোকে মেশাচ্ছি, সেই সেই মিশ্রিতকরণের জন্য কিন্তু আমাদের টেস্ট টিউব বা পরীক্ষা নল ইউজ করা হয়। তাই সেই ক্ষেত্রে আমাদের এটার উত্তর হওয়া উচিত 13-র ডি হওয়া উচিত, মানে সাধারণ পরীক্ষা নল হওয়া উচিত। ওকে। 14 নম্বরের প্রশ্ন, নিচের কোন বস্তুটি একটা নন প্লাস্টিক সিনথেটিক পলিমার। দেখো, এটা অপশন হবে 14-র বি হয়ে যাবে, মানে নাইলন হবে। ওকে, নাইলন একটা নন প্লাস্টিক তোমার সিনথেটিক পলিমার। 15 নম্বরের প্রশ্ন, নিচের কোন স্থানিক বিন্যাসটি হীরকে কার্বন পরমাণুর যথার্থ গঠন, ঠিক আছে। তো দেখো, হীরকে যে কার্বন পরমাণু সঠিক যদি আমরা একটা স্থানিক বিন্যাস আমরা দেখি, সেটা হচ্ছে তোমার চতুস্তলকীয় হয় বেসিক্যালি, এটা চতুস্তলকীয় হয়। তো এটা অপশন হবে তোমার 15-র ডি। ওকে। নেক্সট 16 নম্বরটা, নিচের কোন যৌগটি ক্ষারক নয়, ঠিক আছে, নিচের কোন যৌগটি ক্ষারক নয়। তো তোমরা হয়তো অনেকেই LiOH হয়তো তোমরা দাগিয়েছো, বা আমি জানি না তোমরা কে কি এটা অপশন দিয়েছো, তবে এইটা হওয়া উচিত হাইপোক্লোরাস অ্যাসিড বা CiOH। বাকি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বা লিথিয়াম হাইড্রোক্সাইড যেগুলো আছে, এগুলো কিন্তু এগুলো ক্ষারক,
ঠিক আছে? কিন্তু এই CiOH বা হাইপোক্লোরাস অ্যাসিড এটা একটা কিন্তু দুর্বল অ্যাসিড, ঠিক আছে? এটা একটা দুর্বল অ্যাসিড, কিন্তু এটা কোনো ক্ষারক নয়, তাই অপশন হবে 16C। 17 নম্বর দেখো, নিচের কোন যৌগটি একটা মিশ্র অক্সাইড? তো মিশ্র অক্সাইড দেখো, এখানে অপশন হবে Fe3O4। তার কারণ হলো এই অক্সাইডে বেসিক্যালি এখানে আয়রন মানে তোমার Fe2+, যেটা আমি আগেও একবার বলেছিলাম যে Fe2+ এবং Fe3+, ঠিক আছে? Fe2+ এবং Fe3+, এই দুরকম কিন্তু আয়নই কিন্তু রয়েছে, উভয় আয়নই থাকে, ঠিক আছে? কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে সেটাতে কিন্তু সেই জিনিসটা নেই। ওকে, সেই জন্য এটা একটা মিশ্র অক্সাইড। তো Fe3O4 হলো একটা মিশ্র অক্সাইড। নেক্সট দেখো, অপশন তাহলে 17 হলো অপশন বি। 18 নম্বর দেখো, গ্যাস মাস্ক তৈরিতে কার্বন কোন রূপভেদ ব্যবহার করা হয়? 18 নম্বর উত্তর হয়ে যাবে তোমার কাঠকয়লা। কাঠকয়লাকে বলা হচ্ছে চারকোল, ঠিক আছে? নেক্সট আমাদের 19 নম্বর প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে ল্যাবরেটরিতে সাধারণত নিম্নলিখিত কোন বিক্রিয়া ব্যবহার করা হয়? তো এই ক্ষেত্রে আমাদের এটা অপশন হবে 19-এর বি, ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয়। মানে কি ব্যাপারটা কিরকম হয়, আমি এখানে লিখছি। এটা হয় যে তোমার CaCO3, ঠিক আছে? CaCO3 প্লাস প্লাস 2HCl, CaCO3 প্লাস হচ্ছে 2HCl ইজ ইকুয়াল টু হবে CaCl2। CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস তোমার জল হবে, তাই তো? জল প্লাস কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হচ্ছে, আমার এই পদার্থগুলো কিন্তু বিক্রিয়াজাত পদার্থ হিসেবে তৈরি হচ্ছে। তো অপশন হবে 19-এর বি। 20 নম্বর দেখো, ইলেকট্রন সম্পর্কে তোমার ধারণার উপর ভিত্তি করে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? এটা দেখো অপশন হবে 20-র বি হবে, ইলেকট্রনের ভর প্রায় নিউট্রনের ভরের কিন্তু সমান। এটা কিন্তু ভুল হবে। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত কণা, এটাও ঠিক আছে। ইলেকট্রন সকল পরমাণুতে পাওয়া যায়, ঠিক আছে। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, ঠিক আছে। বাট ইলেকট্রনের ভর আর নিউট্রনের ভরের সমান, প্রায় সমান, এটা কিন্তু ভুল। সেই জন্য অপশন হয়ে যাবে 20-র বি। ওকে, নেক্সট দেখো আমাদের অঙ্ক। এবার আমাদের অঙ্কটা চলো শুরু করা যাক। তো প্রথম যে অঙ্কটা ছিল দেখো 21 নম্বর, x² - 2x + 1/x² - 2/x + 2, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা যদি করতে হয় তাহলে আমরা কি করতে পারি, আমাদের আমাদের x² + 1/x², ঠিক আছে, মাইনাস 2x, ওকে, -2/x প্লাস 2 ঠিক আছে? তো আমরা কি করব দেখো, এই x² + 1/x² যে আছে এটা তো ঠিক আছে, আর এখানে 2x মাইনাস 2/x আছে। তো এখান থেকে আমরা 2টাকে কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে? এবার 2টাকে যদি আমরা কমন নিই, দেখো এখানে 2 কমন নিলে হবে x প্লাস 1/x, তাই তো, প্লাস 2। ওকে, তো আর এখানে তোমরা x² প্লাস মানে a² প্লাস b² ফর্মুলা তুমি করতে পারো। a² প্লাস b² ফর্মুলা করলে হবে x² প্লাস 1/x², সরি, x² প্লাস 1/x², দাঁড়াও এটাকে একবার ইয়ে হলো, ভুল হলো, এটা এটা বেসিক্যালি হবে হলো তোমার x প্লাস 1/x², ঠিক আছে, -2 হবে, ঠিক আছে? এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে রাখো, আর মাইনাস দিয়ে তোমার যেটা এটা এটা আসলো। এইবার দেখো এক্স প্লাস 1/x², তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এক্স প্লাস 1/x², ঠিক আছে? আচ্ছা, এখানে -2 আর এখানে +2 আছে, এটা কেটে যাবে। তো কেটে গেলে কি হচ্ছে, আমার শুধু মাইনাস, এখানে কি হবে 2 ইন্টু এক্স প্লাস 1/x, তাই তো? আর কিছু হচ্ছে না।
আমাদের তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে দেখো আমরা এই এক্স যেটা আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলো, ঠিক আছে, এখানে এটা করলে আমাদের কি আসে দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স, ওকে, যদি আমরা মানে উৎপাদক করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু, এই হচ্ছে আমাদের উৎপাদক হবে। তোমরা এটা এই জায়গাটা পুরোটা আমি ডিটেলসে অতটা করছি না, তোমরা এই জায়গাটা করে নাও। তাহলে আমাদের দেখো অপশন কি হবে, আমাদের অপশন হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু, ঠিক আছে, এটা হবে অপশন। 22 নম্বর দেখো এ ইন্টু বি বলা আছে সিক্স এ বি, তাহলে এই তাহলে বলছে এইট ইন্টু ওয়ান বাই ফোর কত। তো এটা একটা সিম্পল প্রশ্ন, এখানে তুমি এর জায়গায় বসাবে হলো এইট, আর বি এর জায়গায় বসাবে হলো বি এর জায়গায় তুমি কি বসাবে, ওয়ান বাই ফোর, তাই তো। এখানে এটা যদি তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে এটার উত্তর হয়ে যাবে তোমার ওয়ান, ওয়ান হবে 22-এর এ, ঠিক আছে। নেক্সট 23 নম্বর, কোনো সুষম বহুভুজের একটা বহিঃকোণ এবং একটা অন্তঃকোণের অনুপাত কত, 1:4, তাহলে বহুভুজটি বাহু বাহু সংখ্যা কত। এটা খুব সিম্পল প্রশ্ন, বহিঃকোণ আর অন্তঃকোণ বলেছে, তার মানে আমাদের বহিঃকোণ আর অন্তঃকোণ যদি বলে, তা আমরা জানি যে একটা বহিঃকোণ আমি ধরলাম হলো ধরো এক্স, আমি যদি সাধারণ অনুপাত এক্স ধরি তাহলে বহিঃকোণ হচ্ছে এক্স আর অন্তঃকোণ কত, ফোর এক্স। এবার এক্স প্লাস ফোর এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি যে 180 ডিগ্রি, তাই তো। তাহলে এক্স কত হচ্ছে এখান থেকে তোমার 180, 180 বাই বাই হলো তোমার 5, তাই তো, মানে তোমার হচ্ছে 36 ডিগ্রি। তা 36 ডিগ্রি যদি হয় তাহলে এখানে বলছে বহুভুজটি বাহুর সংখ্যা, তাহলে কি হবে, বাহু ইকুয়াল টু আমরা কি জানি 360/36, মানে 10। তাহলে উত্তর কি হয়ে যাবে, অপশান বি, তাই তো। নেক্সট 24 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, 24 নম্বরের প্রশ্নটা কোথায়, আচ্ছা 24 নম্বর প্রশ্নটা, দুটি মূলদ সংখ্যার যোগফল হলো -3/5, যদি একটি সংখ্যা -9/2 হয় তবে অন্য সংখ্যাটি কত। এটা তো খুব সিম্পল প্রশ্ন, আমার আহ, একটি সংখ্যা হচ্ছে -9/20, তাহলে অন্য সংখ্যাটি হবে এত, তাহলে তাহলে 2k এর মান কত হবে, ঠিক আছে। এবার দেখো যোগফল হচ্ছে -3/5, তো মনে করলাম আর একটা যে সংখ্যা সেটা হচ্ছে এক্স। এবার দেখো একটি সংখ্যা তো -9/2, তাহলে আমরা বলতে পারি এক্স, মানে প্লাস মাইনাসে মাইনাসই হবে, এক্স এখানে মাইনাস হবে, এক্স মাইনাস 9/20 ইজ ইকুয়াল টু কি হবে, -3/5, ঠিক আছে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তোমার এক্স এর মান বেরোবে -3/20, এক্স এর মান কত বেরোবে, -3/20 বেরোবে। এবার এক্স এর মান যদি -3/20 বেরোয়, আমাকে তো বলেছে এটাই তো তোমার হলো এই -3k/20, তাহলে -3/20 এটাই হচ্ছে -3k/20। তো এই 20 কাটা যাবে, তো বেসিক্যালি কি হচ্ছে, কে এর ভ্যালু কত হলো, কে এর ভ্যালু আমাকে বলেছে 2k, তাই তো, কে এর ভ্যালু হচ্ছে আমার 1, তাহলে 2k কত, 2k হচ্ছে হবে আমার 2, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 24-এর বি। আচ্ছা 25 নম্বর দেখো, একটা মানচিত্রে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলেছিলাম যে কেসিনাগের বইটা খুব ভালো করে করতে, কেসিনাগের বই এই ধরনের অঙ্ক 2-3টে ছিল, আশা করি তোমরা প্র্যাকটিস করেছিলে। একটি মানচিত্রের স্কেলে 1:2 এই ভ্যালুটা দেওয়া আছে, মানচিত্রে দুটি শহর 4 সেন্টিমিটার দূরে রয়েছে মানচিত্রে, তাহলে তাদের মধ্যে প্রকৃত দূরত্ব কত, ঠিক আছে। তো প্রকৃত দূরত্ব বের করতে গেলে তোমরা আশা করি মানচিত্রের, দেখো মানচিত্রের 1 সেন্টিমিটার প্রকৃত দূরত্ব, 1 সেন্টিমিটার মানে প্রকৃত দূরত্ব, মানে অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে এত, ওকে। তাহলে 4 সেন্টিমিটার কত, 4 সেন্টিমিটার তুমি যদি করো এটা তাহলে হয়ে যাবে তোমার 12, মানে 3×4 = 12, আর এখানে কটা আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাই তো। এটাকে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখতে পারি যে 1200, ওকে, ইন্টু 10² ইন্টু 10³ তাই তো, 3 আর 2 5 আর 2 7, তার মানে এটা উত্তর হবে 1200 কিলোমিটার।
ওকে, তাহলে অপশন কি হবে? অপশন হবে ডি, 25-এর ডি। নেক্সট দেখো 26 নম্বর, যদি এ এবং বি উভয়ই ঋণাত্মক সংখ্যা হয় এবং যদি 5a² + 6ab + a এবং এটা ইকুয়াল টু 1 হয়, তাহলে a + b এর মান কত? দেখো, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, আমি এখানে তোমাদের হিন্টসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হিন্টসটা হচ্ছে এই দুটো ইকুয়েশন তোমরা যোগ করবে, মানে 5a² + 6ab প্লাস a প্লাস দেখো প্লাস 5b² প্লাস 4ab প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের 4 হবে, ইকুয়াল টু, তাই তো? ইজ ইকুয়াল টু কত হবে? 4। তো এইটা যদি তোমরা ক্যালকুলেট করো, তোমরা ক্যালকুলেট করবে, তোমরা ক্যালকুলেট করে তোমাদের আসবে যে 5a, যেটা আসবে হলো 5a প্লাস 5b, ওকে, -4 ইন্টু a প্লাস বি প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো 0 আসবে। এবার দেখো এইখানে এই যে উৎপাদকটা বেরোলো, এবার দেখো 5a প্লাস 5b যদি 4 হয়, তার মানে a প্লাস b তো একটা পজিটিভ সংখ্যা আসবে, কিন্তু আমাকে তো বলেছে a আর b দুটোই কি বলেছে, এ আর বিটা কিন্তু কি বলেছে? নেগেটিভ, তাই না? ঋণাত্মক সংখ্যা, তার মানে এ প্লাস বিটা পজিটিভ হতে পারে না, তার মানে এইটা কিন্তু আমরা নিতে পারবো না এই অপশান। তার মানে এ প্লাস বি ইকুয়াল টু 1, এটাই আমাকে ধরতে হবে। তো এ প্লাস বি যদি 1 হয়, তার মানে হলো, তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু -1 হবে। তাহলে উত্তর এটা কি হবে? 26-এরটা দেখো উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, -1। ঠিক আছে, ওকে, মানে এটাই আমাদের গ্রহণযোগ্য ভ্যালু। নেক্সট দেখো 27 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি 3.14 এবং 22/27 মূলদ সংখ্যা দুটির অন্তর্বর্তী? ঠিক আছে, তো এটা দেখো আমাদের 22/27, এটা তো 3.14, ঠিক আছে। এবার এই দেখো, এই যে 22/7 যেটা আছে, ঠিক আছে, 22/7কে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? দেখো এটা পাবো 3.14 টু 85 এরকম একটা ভ্যালু পাবো। ঠিক আছে, আর আরেকটা তো তোমার দেওয়া আছে 3.14। ওকে, এখন এই বিকল্পগুলির মধ্যে কোন মূলত সংখ্যাটি এদের মাঝামাঝি? এদের মাঝামাঝি দেখো 3.143, এটা কিন্তু হতে পারে না, কারণ 3.143 অলরেডি এই এটাকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, 3.1 এটা হতে পারে না। 63/2 এটা করে দেখো, এটা হবে না। তো এটা কিন্তু 1571 বাই যেটা 500, ঠিক আছে, ওই 1571 যে এটা যেটা আছে 1571 বাই 500, এটা তোমাদের আসবে, তোমরা এটা করে কিন্তু আমাকে জানাবে, এটা আসবে 3.142, 3.142 বা এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, 3.142, যেটা কিন্তু তোমার 3.14 আর 3.142 এর মাঝেই। তাহলে অপশনটা কি হবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 27-এ সি হবে। ওকে, নেক্সট 28 নম্বর দেখো, এটা তো সোজা অঙ্ক, এর গসাগু কত? এটা আমি আর করছি না তোমাদের, এটা গসাগু হয়ে যাবে তোমার 28-এর 3ab হবে। ঠিক আছে, 28-এর এ। 29 নম্বরটা দেখো, 80 লিটার অ্যাসিড এবং জলের মিশ্রণে জলের পরিমাণ 75%। এক ব্যক্তি ওই মিশ্রণে 40 লিটার একজন গ্রাহককে দিলেন এবং তারপর অবশিষ্ট মিশ্রণে 10 লিটার জল যোগ করলেন। চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত? তো দেখো, আমাদের 80 লিটার যে মিশ্রণটা ছিল, ঠিক আছে, প্রথম যে মিশ্রণটা ছিল 80 লিটার, ঠিক আছে, এই 80 লিটারের মধ্যে, এই 80 লিটারে তোমার অ্যাসিড, 80 লিটারের মধ্যে জল আছে 75%, তাহলে আমাদের ওয়াটার কত আছে? ওয়াটার হচ্ছে 80 ইন্টু 75/100, তাই তো? 80 ইন্টু 75/100 মানে বেসিক্যালি 60 লিটার। তাহলে আমাদের ওয়াটার যদি এই হয়, তাহলে অ্যাসিড কত? অ্যাসিড নিশ্চয়ই 80 - 60 মানে 20 হলো। ঠিক আছে, এবার গ্রাহককে যে 40 লিটার তুমি দিচ্ছ, সেইখানেও তো জলের পরিমাণ 75%ই থাকবে। তাহলে 40 লিটার যে গ্রাহককে আমি দিয়েছি, সেই 40 লিটারের মধ্যেও কিন্তু অ্যাকচুয়ালি সেম জিনিস, দেখো 75/100%, এইটা কিন্তু আমার ওয়াটার হবে, তাই না? বুঝলে কিনা দেখো, তাহলে ওয়াটার কত? 40 লিটারের মধ্যে এটা হচ্ছে ওয়াটার হয়ে যাবে তোমার 30 লিটার। 30 লিটার হচ্ছে তোমার ওয়াটার, তাই তো? 30 লিটার যদি ওয়াটার হয়,
তাহলে দেখো আমি এখানে করছি, তাহলে অ্যাসিড কত, অ্যাসিড তাহলে 10 লিটার, ঠিক আছে, অ্যাসিড হচ্ছে 10 লিটার। এখন 10 লিটার জল তো আবার দেখো পরে মেশানো হয়েছে, 10 লিটার জলটা কিন্তু পরে মেশানো হয়েছে। তো আগে আমার জল ছিল 30, এখন তাহলে টোটাল জল কত, 40। এখন টোটাল জল হচ্ছে 40। আর এখন মোট মিশ্রণ কত, 30, আচ্ছা, তোমার এখন মোট মিশ্রণ হলো 40 প্লাস হচ্ছে তোমার 10, ঠিক আছে, তো কত হলো 50। তাহলে চূড়ান্ত মিশ্রণে তাহলে জলের পরিমাণ কত, 40/50 ইন্টু কি হচ্ছে 100, তাই না, কাটলাম, 5×2 = 10, মানে তোমার 80%। তাহলে এটার অপশন কি হবে, এটার অপশন হয়ে যাবে তোমার বি, 80%। নেক্সট দেখো 30 নম্বরের প্রশ্নটা, একটা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে x² - y², x² + y² এবং 2xy, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো আমরা একটা কাজ করি, আমরা আহ, একটা ত্রিভুজ আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকি প্রথমে, ঠিক আছে। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ আছে। এবার এই সমকোণী ত্রিভুজের আমি বেসটাকে আমি ধরে নিচ্ছি ধরো 2xy, ঠিক আছে। আর এটাকে আমি ধরছি ধরো x² - y², মানে লম্বকে ধরছি x² - y², ভূমিকে ধরছি 2xy। আর এই যে অতিভুজটা আছে, অতিভুজটাকে আমি ধরছি x² + y²। তাহলে তাই যদি হয়, দেখো, তাহলে তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই আহ, আমরা একটা জানি যে একটা সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে দেখো x² মানে x² প্লাস y² তার স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি আমরা এরকম করি, x² - y² তার স্কয়ার প্লাস হলো তোমার 2xy তার স্কয়ার, ঠিক আছে। এবার x² + y² আর x² - y²টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে দেখো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার কি হচ্ছে, 4x² y² হচ্ছে না। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা কিন্তু সেম, এখানেও 4x² y² হবে। তার মানে আমরা যে ছবিটা এঁকেছি এই ছবিটা হচ্ছে কারেক্ট ছবি, তার কারণ আমাদের কিন্তু পিথাগোরাসের যে উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা কিন্তু ম্যাচ করছে। তাহলে এবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল কত, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত 2xy ইন্টু উচ্চতা মানে x² - y², 2 যদি তুমি কেটে দাও হবে xy ইন্টু xy ইন্টু x² - y², তাহলে উত্তর হয়ে যাবে তোমার 30-এর সি, xy ইন্টু x² - y², ঠিক আছে, এটা হবে। নেক্সট 31 নম্বর, 2^1994, 4 এত, আর যদি ইকুয়াল টু 16^x হয় তাহলে x এর মান কত। দেখো এটা একটা খুব ভালো প্রশ্নই দিয়েছে, ঠিক আছে, এবং তোমরা আশা করি এগুলো পেরেছো, এটা খুব একটা কঠিন প্রশ্ন নয়। তো বেসিক্যালি 2^1994, দেখো 4 সামথিং আছে, তো এটাকে আমরা এটাকে 2² লিখছি আমি, 2^997, ওকে, প্লাস এখানে এটাকে লিখছি আমি 2³ লিখছি, 2³ 665, ওকে, ইজ ইকুয়াল টু 16 কত হচ্ছে এক্স। 16 কে তুমি অবশ্যই 2^4 তার এক্স তুমি লিখতেই পারো। এবার দেখো আমরা এটাকে যদি করি তাহলে 2^1994 হয়, আর এটাকে করলে কি হচ্ছে 5 হচ্ছে। তার মানে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2^1994 প্লাস এটাও তোমার 2^1994 প্লাস এটা কত হবে দেখো, এটা হবে 2^1995 হবে, দেখো বন্ধুরা, ইজ ইকুয়াল টু দেখো 2^4x, ঠিক আছে। এটা যদি তুমি সলভ করো তোমার এরকম আসবে, অবশ্যই কিন্তু করবে তোমরা, আমি তোমাদের হিন্টস এবং দেখো এত বড় নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি যতটা পারা যায় আমি প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা কিন্তু বাড়িতে এটা করে নিও, এবং তোমরা আশা করি করে নিয়েছো অলরেডি, পরীক্ষার সময় করেছো তো আমাকে জানিও। তো 2^1996 ইকুয়াল টু 2^4x হবে। এইখান থেকে তুমি যদি বেসটাকে তুমি যদি সমান ধরো তাহলে আমাদের এক্স এর যে ভ্যালুটা, ঠিক আছে, এক্স এর ভ্যালু হয়ে যাবে তোমার 499, ঠিক আছে। তার মানে অপশন হয়ে যাবে কি
ডি। নেক্সট 32 নম্বরের প্রশ্ন দেখো, খুব কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, বলছে এই একটা এত বড় একটা ডিজিট দেওয়া আছে, একে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, 6 দিয়ে ভাগ করার নিয়ম হলো যে সংখ্যাটাকে যদি 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায়, মানে তোমার যদি ধরো 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায় যদি কোনো সংখ্যাকে, তাহলে আমরা বলতেই পারি ওটা 6 দিয়ে বিভাজ্য। কিন্তু দেখো এটা লাস্টের ডিজিটটা দেখো, লাস্টের ডিজিটটা 5 আছে, 5 আছে মানে ওকে 2 দিয়ে কিন্তু ভাগ যাবে না। কিন্তু 3 দিয়ে তুমি যদি এর সমস্ত সংখ্যাগুলোকে তুমি যদি যোগ করো না, তুমি যদি সমস্ত সংখ্যাকে যোগ করো, তোমার যোগফল আসবে হলো 36 আসবে, হুইচ ইজ ডিভাইজেবল বাই 3। তার মানে এই সংখ্যাটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করলে ভাগ যাবে, ঠিক আছে, 12 হবে, কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। তার মানে যেহেতু 3 দিয়ে ভাগ যাবে এবং 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 6 দিয়ে তুমি যখন ভাগ করবে, অবশ্যই কিন্তু এটা দেখো বিভাজ্যতার নিয়মই আছে, তাহলে তোমার ভাগশেষ কিন্তু হতে হবে 1। ওকে, তাহলে 32 নম্বরের অপশন হবে বি, 32-এ বি হবে, ঠিক আছে। নেক্সট 33 নম্বরের যে প্রশ্নটা দেখো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি, ভালো কথা, অতিভুজের দৈর্ঘ্য সি এবং অন্য এক প্রকার বাহুর দৈর্ঘ্য এ পরপর দুটি পূর্ণ সংখ্যা, তাহলে তৃতীয় বাহুর সংখ্যা কত? প্রশ্নটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে বন্ধুরা, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আমি জানি না, তোমরা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এমনভাবেই লেখা আছে। দেখো বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি এবং অন্য এক বাহুর দৈর্ঘ্য এ পরপর দুটি পূর্ণ সংখ্যা আছে, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? তো দেখো এখানে বেসিক্যালি কি হচ্ছে, তোমার অতিভুজের দৈর্ঘ্যটা যে সি, ঠিক আছে, এটা আমি ধরলাম যে আরেকটা যে বাহু আছে এ, তাহলে এ প্লাস ওয়ান, ঠিক আছে, সি হচ্ছে কত? এ প্লাস ওয়ান। এবার আমার আমার যদি এই হলো আমার সমকোণী ত্রিভুজটা হয়, ঠিক আছে, এটা যদি সি হয় মনে করো, আর এটা ধরলাম হচ্ছে তোমার এ, এটা বি, তাহলে দেখো আমরা বলতেই পারি যে সি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলা যায়, বলা যায় সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি? দেখো বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এইবার তুমি যদি এইখানে এই ভ্যালুটা বসাও, মানে সি এর ভ্যালু যদি তুমি বসাও, ওকে, সি এর ভ্যালু তুমি বসিয়ে আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো পাবে 2c-1, 2c-1। এবার যে অপশান আছে দেখো, এই যে অপশানটা রয়েছে, এই অপশানটাতে দেখো সি প্লাস এ আছে। এবার সি প্লাস এ, এটাকে আমি কি লিখতে পারি? সি প্লাস এ কে লিখতে পারি তোমার সি এর জায়গায় আমি লিখছি সি মাইনাস ওয়ান, ঠিক আছে, 2c-1। তা দেখো এখানে 2c-1 আর এখানেও 2c-1 ম্যাচ করে গেছিল, তাহলে অপশান কি হবে? উত্তর হয়ে যাবে তোমার সি হয়ে যাবে, ঠিক আছে, অপশান হচ্ছে সি। নেক্সট দেখো আমরা 34 নম্বর করব। 34 নম্বরটা বলেছে এ বি সি ডি ই একটা পঞ্চভুজ। তো পঞ্চভুজে পঞ্চভুজ আছে, ভালো কথা। এবার পঞ্চভুজের যা ডি হলো তোমার অ্যাঙ্গেল 2b, মানে এই যে অ্যাঙ্গেলটা আছে ডিটা, তোমার ডিটা হচ্ছে 2b এর, মানে 2b মানে বি এর দ্বিগুণ, এবং অন্য কোণগুলি এ সি এবং ই প্রত্যেকটি বি ও ডি এর যোগফলের অর্ধেক, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো, আমরা একটু চলো করে ফেলি অঙ্কটা। আমার ডি, যেটা ডি অ্যাঙ্গেলটা দেওয়া, আমি অ্যাঙ্গেলের সাইন আর দিলাম না, ডি হচ্ছে তোমার 2b, ঠিক আছে। আর এ যেটা, এ ইকুয়াল টু দেখো দেওয়া আছে বি প্লাস ডি বাই 2, আবার এইটা ইকুয়াল টু কিন্তু সিও তা, আবার এটা কিন্তু ইও তা, তাই তো। এবার ধরি, এবার এবার একটা কাজ করি, তাহলে আমরা জানি পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের কত হয়, পঞ্চভুজের ক্ষেত্রে যদি অন্তঃকোণগুলি সমষ্টি কত, n-2 ইন্টু 180, এটা করলে কত হয়? 540 ডিগ্রি, তাই না? তার মানে প্রত্যেকটা কোণকে যদি যোগ করি, যোগ করলে 540 আসা উচিত। তার মানে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 2x, আর দেখো এই আরেকটা আরেকটা কত, আরেকটা হচ্ছে তোমার বি, মানে এক্স প্লাস 2x/2, মানে 3x/2। এক একটা অ্যাঙ্গেল 3x/2 ইন্টু মাল্টিপ্লাইড বাই 3। কেন? তার কারণ আমার এটাকে যদি আমি যদি বি ধরি হচ্ছে এক্স আর ডি ধরি হলো 2x, আর এখানে দেখো এই যে এ সি এবং ই তিনটেই তো 3x/2 করে, সেই জন্য 3x/2 ইন্টু 3 করলাম, ঠিক আছে। এখান থেকে তার মানে এইটাই ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হয়ে যাবে তোমার 540, তাই না। এখান থেকে তোমরা এক্স এর মান পেয়ে যাবে হচ্ছে 72 ডিগ্রি।
এবার দেখো কোশ্চেন কি বলেছে। কোশ্চেন বলেছে যে বৃহত্তম অন্তস্থ কোণের মান কত। বৃহত্তম অন্তস্থ কোণ দেখো, যে টু বি, যেটা মানে ডি এর যে ভ্যালুটা আছে, ডি, ডি ইকুয়াল টু কত, টু ইন্টু তার মানে 72, মানে 144। তাহলে 144 হচ্ছে মাই কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন হয়ে যাবে 34-এর বি। 35 দেখো, ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কি হবে। দেখো, ভিন্ন ভিন্ন সংখ্যা বিশিষ্ট 6 অঙ্কের মানে প্রত্যেকটা ডিফারেন্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9, 8, 7, 6, 5, 4। আর ভিন্ন ভিন্ন সংখ্যা বিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে, দেখো হবে 1, 0, 2, এটা হয়ে যাবে তোমার 3, 4, 5, ঠিক আছে। এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এটা আমাদের উত্তর আসা উচিত 8, 8, 5, 3, 0, 9। ওকে, মানে এটা অপশন হয়ে যাবে তোমার ডি, 35-এর ডি হবে। আচ্ছা, 36 নম্বর, চলো এবার সায়েন্সে আসি। নিম্নলিখিত কোন রোগটি সংক্রামিত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, খুব সোজা প্রশ্ন, প্লেগ। আচ্ছা, 36-এর ডি। 37 নম্বর দেখো, পাতার পৃষ্ঠে অবস্থিত ছোট ছিদ্রগুলোকে কি বলা হয়, ঠিক আছে। পাতার পৃষ্ঠে অবস্থিত ছোট ছিদ্রগুলোকে আমাদের কি বলে, দেখো 37 নম্বর, এটা উত্তর হয়ে যাবে তোমাদের কি, স্টোমাটা বা পত্ররন্ধ্র। 38 নম্বর, নিম্নলিখিত মধ্যে কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত। 38 নম্বরের প্রশ্নটা, ওটা উত্তর হয়ে যাবে তোমার সি, লাইসোজোম। 39, নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি ইনসুলিন হরমোন ক্ষরণ করে, ঠিক আছে। এটা হবে অগ্নাশয়, 39-এর বি। 40 দেখো, কৃষি বিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন রাইস নামক ধান তৈরি করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে অপশন এ হবে, ভিটামিন এ। 41, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে। এটা আমরা সবাই জানি যে অক্সিজেন কখনোই গ্রিনহাউস গ্যাস হতে পারে না, তো অপশন হবে সি, 41-এ সি। 42 নম্বর কি হবে, দেখো, যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কার্পগুলিকে মেজর ও মাইনর কার্পে শ্রেণীভুক্ত করা হয়েছে, এটা অপশন হওয়া উচিত যে 42-এর বি হওয়া উচিত, মানে পুকুরে পরিণত মাছের বসবাসের স্তরের উপর ডিপেন্ড করে। বেসিক্যালি মেজর কার্প আর মাইনর কার্পটা সেই উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, তো এটা হবে 42-এর বি। 43 দেখো, যে জাতীয় জলজ জীব জলের বিভিন্ন স্তরে ভাসমান থাকে কিন্তু জলের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না, তাদেরকে কি বলে। তাদেরকে বলা হচ্ছে প্ল্যাংটন। এবার আমরা জানি প্ল্যাংটন দু রকম, তাই তো, ফাইটো প্ল্যাংটন আর জু প্ল্যাংটন, ঠিক আমরা পড়েছিলাম। ওকে। 44, নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি আমাদের দেহে জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ঠিক আছে। 44, তো জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা হবে তোমাদের 44, জলের মাত্রা, এটা সোডিয়াম হবে, ঠিক আছে। 44-এর হওয়া উচিত হলো আমাদের সোডিয়াম। নেক্সট, 45, নিম্নলিখিত কোন জীবটি বায়ু দূষণের সূচক হিসাবে কাজ করে, ঠিক আছে। বায়ু দূষণের সূচক হিসাবে কাজ করে, তো দেখো এটা হয়ে যাবে তোমাদের লাইকেন, 45-এর বি, লাইকেন। 46 বলছে, তোমার শরীরের কোন দুটি অংশের মধ্যে তুমি ডায়াফ্রাম দেখতে পাবে। তো ডায়াফ্রাম দেখো, অপশন হবে বক্ষ গহ্বর এবং উদর গহ্বর, 46-এর বি। 47, 47 হলো জীবদেহের সংগঠনের ক্রমবর্ধমান জটিলতা অনুসারে সাজাও। তো প্রথমে তোমার চ্যাপ্টা আকৃতির কোষ, তারপর এপিথেলিয়াল কলা, তারপর তোমার ফুসফুস, আর সবকিছু মিলে শ্বসনতন্ত্র, তাই তো। তার মানে 47-এর ডি হবে উত্তর। 48 যেটা আছে, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি একটা অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর উদাহরণ, এটা হবে জেলিফিশ, 48-এর এ। ওকে। 49, টিকা দেওয়ার পদ্ধতি প্রথম কে প্রবর্তন করেন, এডওয়ার্ড জেনার, 49-এর ডি। আর 50 নম্বরের যে প্রশ্নটা আছে, অর্জুন, আমলকি ইত্যাদি গাছ সাধারণত যে বনে পাওয়া যায়, এটা পাতাঝরা, এটা হয়ে যাবে, হ্যাঁ, পাতাঝরা গাছের বন, পাতাঝরা গাছের বন, এটাই হওয়া উচিত, ঠিক আছে। তো দেখো, এই ছিল 50টা প্রশ্ন, এবং আমার মতে যেগুলো কারেক্ট হওয়া উচিত সেটা আমি এখানে বলে দিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন, কোনো ডাউট মনে হয়, বা তোমাদের মনে হয় যে অন্যরকম হতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তারপর সেটা একবার দেখব। ওকে। যদিও আমাদের 1-2 দিনের মধ্যেই অফিসিয়াল আনসার কি বেরিয়ে যাবে, সেখান থেকে আমরা মিলিয়ে নেব। আপাতত তোমরা এই যে আমি আনসার কিগুলো বললাম সেটা দেখে জানাও যে কে কত পেলে, এবং তোমরা যারা দেখছো যে মোটামুটি ভালোই নাম্বার পেয়েছো, আহ, যে 60 বা তার বেশি, তো তারা ডেফিনেটলি তারা কিন্তু লেয়ার 2 এর জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য।
তোমাদের আশা করি পরীক্ষা খুব ভালোই হয়েছে। তোমরা আমাদের এখন নেক্সট লেভেলের জন্য প্রিপারেশন হতে হবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।